5 আগস্টের কক্সবাজার সফরকে কেন্দ্র করে ফের 5 শীর্ষ নেতাকে শোকজ করা হলো। এই 5 জন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ। ডক্টর ইউনূসের ঘোষণাপত্র পাঠের আয়োজন ছিল বছর জুড়ে চলা প্রচারের চূড়ান্ত এবং শেষ আয়োজন। অথচ যাদের মাধ্যমে পুরো বছর জুড়ে মাঠ গরম রাখা হয়েছিল তারাই কিনা ছিলেন অনুপস্থিত। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন এই দিনটিকে তারা বিশ্রামের জন্য বেছে নিয়েছিলেন কারণ তাদের পদযাত্রা করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। কেন মুখে মাস্ক পরে এয়ারপোর্টের পেছনের দরজা ব্যবহার করে কক্সবাজারের 5 তারকা হোটেলে ঢুকতে হবে? এই ধরনের সতর্কতা তো সাধারণ বিশ্রামের সফরে প্রয়োজন পড়ে না। এর অর্থ একটাই, এ সফরের উদ্দেশ্য ছিল রাজনৈতিক কিংবা আর্থিক কোনো উচ্চ পর্যায়ের লেনদেন যা গোপন রাখার প্রয়োজন ছিল। আপনাদের মনে থাকার কথা যে এনসিপির একজন নেতা বলেছিলেন আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই। এরা আসলে জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্ন হয়ে ওঠে। বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট হচ্ছে এনসিপি আদতে কোনো দল নয়, বরং একাধিক ক্ষমতা কেন্দ্রের সমন্বয়ে গঠিত একটি সন্ত্রাসী গোষ্ঠী। গত 5 আগস্ট 2025 ঢাকার মানিক মিয়া এভিনিউতে যখন ডক্টর ইউনূস জাঁকজমকপূর্ণ আয়োজনে জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন, ঠিক সেই মুহূর্তে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি বা কথিত নাপা দলের প্রথম সারির 5 নেতা কৌশলে ঢাকা ছাড়া হয়ে হাজির হন কক্সবাজারে। এই কক্সবাজার কাণ্ড নাকি মোড় নিতে যাচ্ছে বিরাট সংঘাতে, যাতে নাপা ভেঙে খান খান হয়ে যেতে পারে। বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে কথাটা? শুনুন বিস্তারিত বলি। শোকজ খেয়েও নেতারা যখন মনের আনন্দে কক্সবাজার ঘুরছেন, তখন কেউ যদি ভাবেন যে এই শিশুদের দলটি আত্মপ্রকাশ করতে না করতেই তাদের ভেতরে যদি এরকম কয়েকটি পক্ষ দাঁড়িয়ে যায়, তাহলে কতদিন তারা টিকে থাকবে বলুন তো? ইউনূস বিদায় নিলেই হয়তো তার কিংস পার্টিরও মৃত্যু ঘটবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঢাকায় ইউনূসের ঘোষণা পাঠের অনুষ্ঠানে যখন তারিক আলা পাহাড়ের দল অনুপস্থিত থাকে, তাহলে অনেকেই তো নানা রকম হিসেব নিকেশ কষবেন, তাই না? সেটাই তো স্বাভাবিক, তাই তো? নিশ্চিতভাবেই ডক্টর ইউনূস মহাজন নাহিদ ইসলামকে ডেকে ঝেড়েছেন। কি কারণে তারা ঢাকায় ছিল না? কক্সবাজারে কি এমন কাজ পড়েছিল ওদের? এসব প্রশ্ন নেতা হিসাবে নাহিদ ইসলামকে বিব্রত করারই কথা। যখন হাসনাতের এক ডাকে ইউনূস আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলেন, তখন সেই হাসনাতের কাছ থেকে এই আঘাত তো ডক্টর ইউনূসের মতো 85 বছরের বৃদ্ধের সহ্য হওয়ার কথা নয়, তাই না? আর ইউনূসের মতো প্রতিশোধ পরায়ণ মানুষকে যারা কাছ থেকে চেনেন, তাদের তো নিশ্চয়ই ভয় পাওয়ার কথা। ফলে নাহিদ ইসলাম কক্সবাজারে যাওয়া নেতাদেরকে শোকজ করতে বাধ্য হয়েছেন। হয়তো এটাই শুরু। এমনিতে এনসিপির ইতিহাসে এরকম শোকজ নতুন কিছু নয়। এর আগেও দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে অনৈতিক বার্তা আদান প্রদানের দায়ে শোকজ করা হয়েছিল। তাকে 5 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। এমনকি দলীয় কার্যক্রম থেকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু এরপর কি হলো? তার জবাব কি ছিল? কোনো তদন্ত কমিটির রিপোর্ট কি প্রকাশ পেয়েছে? তুষার কি দোষী প্রমাণিত হয়েছিল নাকি নির্দোষ? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আজও জনগণের কাছে নেই। ফলে এটি স্পষ্ট যে এসব শোকজ পদ্ধতি আসলে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার উপায় নয়, বরং আভ্যন্তরীণ বিরোধে জনদৃষ্টি ঘোরানোর হাতিয়ার মাত্র। এর আগে আরও কয়েকজন এনসিপি নেতার বিরুদ্ধে শোকজ হয়েছে। সার্জিসের বিরুদ্ধে শোকজ হয়েছিল, মানে সার্জিসকে শোকজ করা হয়েছিল সেই মানে শয়ে তার নাকি জমিদারি থেকে আয়ে শয়ে মাইক্রো নিয়ে মানে মিছিল মিটিং করার জন্য। যাই হোক, 5 আগস্টের কক্সবাজার সফরকে কেন্দ্র করে ফের 5 শীর্ষ নেতাকে শোকজ করা হলো। এই 5 জন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দলের অনুমতি না নিয়ে ব্যক্তিগত সফরে চলে গিয়েছিলেন, যদিও দিনটি ছিল এনসিপির দলীয় পিতা ডক্টর ইউনূসের ঘোষণাপত্র পাঠের মতো গুরুত্বপূর্ণ এক উপলক্ষের দিন। কক্সবাজার থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন এই দিনটিকে তারা বিশ্রামের জন্য বেছে নিয়েছিলেন কারণ তাদের পদযাত্রা করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে এই ব্যাখ্যা খুব কম মানুষকেই সন্তুষ্ট করেছে, কারণ প্রশ্ন হচ্ছে যদি এটি নিছক বিশ্রামই হতো তাহলে তো
তা দলের কাউন্সিল বা শীর্ষ নেতৃবৃন্দকে না জানিয়ে এমন গোপনীয়তা বজায় রেখে কেন করতে হবে বলুন তো? কেন মুখে মাস্ক পরে এয়ারপোর্টের পেছনের দরজা ব্যবহার করে কক্সবাজারের 5 তারকা হোটেলে ঢুকতে হবে? এই ধরনের সতর্কতা তো সাধারণ বিশ্রামের সফরে প্রয়োজন পড়ে না। এর অর্থ একটাই, এ সফরের উদ্দেশ্য ছিল রাজনৈতিক কিংবা আর্থিক কোনো উচ্চ পর্যায়ের লেনদেন যা গোপন রাখার প্রয়োজন ছিল। শোকজ নাটকের অন্তরালে যে গভীর পারস্পরিক ক্ষোভ কাজ করছে তা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় শোকজ প্রাপ্তদের বিরুদ্ধে দলের ভেতরেই ফিসফাস চলছে যে তারা কক্সবাজারে গিয়ে বড় ধরনের ডিলে অংশ নিয়েছেন। দলের অন্য একটি অংশ অভিযোগ করছে এই গোপন বৈঠকে যারা গিয়েছিলেন তারা বিদেশি পৃষ্ঠপোষকদের সঙ্গে এমন কিছু সুবিধা আদায় করে এনেছেন যার খবর অন্যদের জানানো হয়নি এবং লেনদেনের আর্থিক ভাগাভাগিও ন্যায্যভাবে হয়নি। এনসিপি যে আসলে স্বঘোষিত মাফিয়া তা তো আপনাদের সকলেরই জানা আছে। আপনাদের মনে থাকার কথা যে এনসিপির একজন নেতা বলেছিলেন আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই। এখন মাফিয়াদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সংঘাত, খুনোখুনি, এমনকি দল ভাঙাভাঙি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাই না? তবে প্রশ্ন এখানেই যে যখন একটি দলের শৃঙ্খলা রক্ষার নামে বারবার শোকজ করা হয় কিংবা এর ফলাফল প্রকাশ করা হয় না, তখন সেই শোকজ উদ্দেশ্যটা কি আসলে বলুন তো? শাস্তি না থাকলে শোকজ কেবল নাটক না বলেন তো? শোকজকে কার্যকর করতে হলে তার ফলাফল প্রকাশ করতে হয়, তদন্ত কমিটির কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হয় এবং দলের সদস্যদের মধ্যে বিশ্বাস জাগাতে হয় যে শোকজ মানেই ন্যায্য বিচার। এনসিপির ক্ষেত্রে এসবই অনুপস্থিত, ফলে সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা এটিকে একটি কৌশলী রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে, যেখানে শৃঙ্খলা নয় বরং এই প্রতিহিংসা মানে একে অপরের ভিতরের দ্বন্দ্বটাই আসলে মুখ্য। ডক্টর ইউনূসের ঘোষণাপত্র পাঠের আয়োজন ছিল বছর জুড়ে চলা প্রচারের চূড়ান্ত এবং শেষ আয়োজন, অথচ যাদের মাধ্যমে পুরো বছর জুড়ে মাঠ গরম রাখা হয়েছিল তারাই কিনা ছিলেন অনুপস্থিত। ফলে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান হয়ে পড়ে অকার্যকর, নিরুত্তাপ এবং মানুষ আসলে তাতে কোনো আগ্রহ বোধ করে নাই। এতগুলো ট্রেন ভাড়া করে পাঠানোর পরেও ট্রেন ভর্তি হয়ে কেউ আসে নাই। 17 জন আসছে ফরিদপুর থেকে, এই গল্প তো আমরা পত্রিকা মারফত জানি। এই ভরাডুবি ঢাকাতেই পরের দিন দলের পক্ষ থেকে শোকজ নাটক সাজানো হলো আর কি, যেন বলা হয় দেখুন আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু শোকজের পেছনের কারণ জানে সবাই, এটি আসলে দলের ভেতরে লেনদেন থেকে বাদ পড়া অংশের প্রতিশোধমূলক কৌশল। আগেই বললাম যে এনসিপি তো একটি রাজনৈতিক দল নয়, এরা স্বঘোষিত মাফিয়া। তাহলে এই মাফিয়াদের নিয়ে প্রশ্ন উত্থাপন জরুরি হয়ে ওঠে, যেমন যদি এই কক্সবাজার সফর বাস্তবেই কোনো অস্ত্র চুক্তির সঙ্গে যুক্ত হয়, যদি এই অস্ত্র দেশের ভেতর রাজনৈতিক সন্ত্রাস বা নির্বাচনী সহিংসতা তৈরির জন্য ব্যবহৃত হয়, তাহলে তো এনসিপিকে শুধু একটি রাজনৈতিক দল বলা যাবে না, নাকি এরা আসলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি গোষ্ঠী। এবং সেই ক্ষেত্রে গোটা বিষয়টি শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এরা আসলে জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্ন হয়ে ওঠে। কিন্তু এই প্রশ্ন কে তুলবে? তাদের হাতে ক্ষমতা। বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট হচ্ছে এনসিপি আদতে কোনো দল নয়, বরং একাধিক ক্ষমতা কেন্দ্রের সমন্বয়ে গঠিত একটি সন্ত্রাসী গোষ্ঠী। ফলে অন্যান্য মাফিয়া গোষ্ঠীর মতো এখানেও কে কতটা সুবিধা পেল সেই প্রশ্নই মুখ্য। আদর্শ বা জনস্বার্থ এসব কিছু নয়। শোকজ, ঘোষণাপত্র, পদযাত্রা এসবই নাটক। আসল খেলা চলছে কক্সবাজারের 5 তারকা হোটেলের রুমের ভেতরে, এবং সেই খেলায় যাদের ভাগ দেওয়া হয়নি তারা এখন প্রতিপক্ষ হিসেবে নাটক সাজাচ্ছে, আবার নতুন কোনো লেনদেনে নিজেদের অংশ জোগাড় করার কৌশল তৈরি করছে। তাহলে এনসিপির ভবিষ্যৎ কি? উত্তর সহজ, এই দল আদর্শগত বা কাঠামোগত কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে সুবিধাভোগীদের কাঁধে, এবং সেই সুবিধা এক পক্ষ পেলেই আর এক পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে নড়নচড়ন শুরু হয়। সেই ক্ষোভ কখনো শোকজে, কখনো ফাঁস হওয়া মেসেজে, কখনো এক নেতার বিরুদ্ধে আরেক নেতার ষড়যন্ত্রের রূপ নেয়, আর অস্থিরতা সংঘাতের রূপ নেয়। এটা তো মানে কমন সেন্স। যে কোনো অস্থিরতা একসাথে একসময় সংঘাতের রূপ নেবেই নেবে, আর সংঘাত শেষ পর্যন্ত মাফিয়া সর্দারদের পরিণতি অর্থাৎ খুনোখুনিতে রূপ নেবেই নেবে। এরপর এনসিপি বা নাপা থাকবে কি থাকবে না সেটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। সংঘাত শুরু হয়েছে, লাশ পড়তে কতক্ষণ বলুন? আমি খুশি হব না,
দেশবাসীও খুশি হবে না, কিন্তু এটাই তো বাস্তবতা। বাস্তবতা অস্বীকার করবেন কি করে? ভালো থাকুন, দেখা হবে আবার।